Okay, good afternoon everyone. Everyone, good afternoon. কেমন আছো সবাই? And hope you all have spent your Christmas very well. How was your Christmas? কেমন গেল ক্রিসমাস? বড়দিন কেমন কাটালে? একটু বলো সবাই, দেখি। রচনা বলছে গুড, বাকিরা? রচনা বলছে গুড, স্নেহা বলছে ভালো, মৌদণ্ডপাত ভালো। বাহ, কি কি করেছো, মানে কেমন করে কাটালে একটু বলো। গুড আফটারনুন আলিনুর, গুড আফটারনুন। মৌ স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মৌ তুমি কেমন আছো? পড়াশুনো করছো তো মন দিয়ে? ভালো, ইয়েস স্যার। বাকিরা কোথায়? ওকে ওকে। তো তোমরা আই থিঙ্ক মেনি অফ ইউ আর ফ্রম আউটসাইড কলকাতা, তাই তো? সো কলকাতাতে এসেছিলে এবার ক্রিসমাস সেলিব্রেট করতে, নাকি যে যার যার হোম টাউনেই ছিলে? কলকাতাতে কি এসেছিলে ক্রিসমাস? নো, ওকে। ওকে ওকে, কে কে কলকাতাতে এসেছো ক্রিসমাসে? গুড আফটারনুন অলিন্দ, গুড আফটারনুন। সকলের কি লাঞ্চ হয়ে গেছে না এখনো হয়নি? কেউ কেউ আছো যারা এখনো লাঞ্চ করনি? হয়ে গেছে, বাহ, ভেরি গুড। তাহলে একেবারে আমরা মন দিয়ে ক্লাস করব। তো আই থিঙ্ক প্রত্যেকের মতন করে ক্রিসমাস সেলিব্রেট করেছো, তাই তো? প্রত্যেকের মতন করে তোমরা ক্রিসমাস সেলিব্রেট করেছো, ঠিক? ওকে, সো তোমাকে যদি এখন আমি ধরো খুব গ্রাউন্ড লেভেলে যদি জিজ্ঞাসা করি যে রাইট আ প্যারাগ্রাফ অন ইয়োর ওন অ্যাবাউট হাউ ইউ স্পেন্ট ইয়োর ক্রিসমাস অফ 2023, তাহলে তোমরা কিভাবে আনসারটাকে লিখবে? যদি আমি তোমাকে বলি যে একটা প্যারাগ্রাফ লেখো অন or about how well or in which manner you spent your Christmas, তাহলে তুমি সেটা লেখো। or মানে তোমাকে হেডিংটা দিতে হবে your my Christmas celebration। তো সেটা তুমি কিভাবে লিখবে যদি আমি তোমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করি? বলো। আজকে আমাদের কিন্তু রাইটিং স্কিলের ক্লাস, আমরা রাইটিং স্কিল আজকে করব। এটা যদিও ক্লাসের লেন্থটা খুব বেশি বড় হবে না, কারণ রাইটিং স্কিলে তো খুব বেশি করানোর কিছু নেই। আমি তোমাদেরকে একটা ওভারঅল গাইডলাইন দেব হাউ টু ট্যাকেল ইউর আননোন রাইটিং স্কিল। ওকে, আচ্ছা, অয়ন বলছো ফার্স্টে ক্রিসমাস নিয়ে কিছু সেন্টেন্স লিখবো। কি সেন্টেন্স লিখবে অয়ন, একটু আমাকে লিখে দেখাও। অয়ন, তুমি ক্রিসমাস নিয়ে কি লিখতে চাও আমাকে একটু লিখে দেখাও। অয়ন, কি ধরনের সেন্টেন্স লিখতে চাও আমাকে একটু লিখে দেখাও। বা বাকিরাও কিন্তু ট্রাই করতে পারো। আচ্ছা, তোমাদের যদি আমি কোয়েশ্চেনটা এভাবে দেই যে ধরো আমি এটাকে বললাম, আচ্ছা তোমাদের একটা জিনিস জানতে হবে, ধরো এটা আমি একটা বললাম রাইট অন ইয়োর ওন, এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? অ্যাবাউট 100 ওয়ার্ডস,
ধরো আমি একটু বেশি বলছি, 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। Firstly, we have to write down for what Christmas is memorable, and then we should write down our own experience. Okay, so please tell me na, your general apprehension of the Christmas, or your general conception about your Christmas. কারণ একটা প্যারাগ্রাফ লিখতে গেলে তার একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়, সেই স্ট্রাকচারটার ফার্স্টেই যে জিনিসটা আসে সেটা কি? সেই স্ট্রাকচারের ফার্স্টেই যে জিনিসটা আসে সেটা কি? বলো না, এটা তো তুমি বললে যে কি লিখতে হবে, আমাকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দাও। First, Christmas Day's description. Christmas is generally a festival of Christian বানান ভুল আছে রচনা, but it is also celebrated by many people of various religion and culture. রচনা স্পেলিং কিন্তু একটু মিস্টেকস হচ্ছে, ঠিক আছে? একটু স্পেলিং মিস্টেক হচ্ছে, জাস্ট এ মিনিট পিকু, আমি ক্লাসে আছি, পরে ফোন করছি। বানানটা ভুল হলো। দেখো, সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা সুটেবল টাইটেল দিতে হবে। আচ্ছা, বাকিরা কিন্তু কেউ চেষ্টা করলে না, আমি কিন্তু একজনেরই আনসার দেখলাম, তার মানে কি আমি এটা ধরে নেব যে বাকি যারা আছে তারা পরীক্ষাতে রাইটিং স্কিল ছেড়ে দিয়ে চলে আসবে? এটা কি আমি ধরে নেব? জাস্ট গিভ ইট এ ট্রাই। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গিভ, এটা সমস্ত প্যারাগ্রাফের জন্য এই রুল, গিভ আ সুটেবল টাইটেল। কি বললাম? গিভ আ সুটেবল টাইটেল। নাও হোয়াট ডাজ দিস টাইটেল মিন? নাও টাইটেল ইজ হচ্ছে যেটা তোমার হেডিং, যেমন কি তোমাকে যদি বলে ক্রিসমাস কি করে তুমি সেলিব্রেট করলে, তাহলে তোমার ইয়োর টাইটেল শুড বি মাই ক্রিসমাস বানানটা দেখে নাও সবাই, যারা যারা ভুল লিখেছো। ক্রিসমাস সেলিব্রেশন, এই রকম একটা টাইটেল খাতার উপরে মিডিলে দিতে হবে, দেখে নাও। সবাই দেখেছো? ওকে, অন্নিতা বলছো ক্রিসমাস ডে ইজ আ ফেস্টিভ্যাল, বা ক্রিসমাস ডে ইজ আ ফেস্টিভ্যাল না বাবা, ক্রিসমাস ইজ আ ফেস্টিভ্যাল দ্যাট ইজ সেলিব্রেটেড থ্রু আউট দ্য গ্লোব অর থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? নেক্সট সেন্টেন্স তুমি দিতে পারো, ইট ইজ celebrated by many people from different culture and different religion, মানে বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন ধর্মের মানুষজনই ক্রিসমাস কিন্তু সেলিব্রেট করে। আচ্ছা, ক্রিসমাস is indeed a magical festival that is all about sharing joy and happiness. For this reason, it is also my most favorite festival. Apart from the religious beliefs, the festival is known as sharing gifts with family as well as friends. The cute kids wait for the whole year to receive gifts from Santa. আচ্ছা, এটা কে লিখেছো তার নামটা একটু বলো তো, এটা কে লিখেছো তার নামটা একটু বলো। এটা কে লিখেছো তার নামটা একটু বলো। মনতোষ পাল। আচ্ছা, এটা কে লিখিয়েছে তোমাকে, নাকি কোথাও থেকে দেখে তুমি লিখলে?
মনতোষ, কি ব্যাপার? আমি তো তোমাকে নিজের ভাষায় লিখতে বলেছি। শ্রেয়া বলছে we can start like this, I have many memorable days in my life of out of them this year Christmas is also memorable day for me। আচ্ছা, তো তোমাদের দেখো আমি বুঝতে পেরেছি তোমাদের প্যারাগ্রাফ লেখার একটা নিয়ম শেখাই। যেমন ধরো দেখো প্রথমেই তোমাদের এটা জানতে হবে যে প্যারাগ্রাফ, লেটার বা এনি কাইন্ড অফ রাইটিং স্কিল কিন্তু আমার কমন পড়বে না। মানে হ্যাঁ, হয়তো এই বছর লেটার আসার পসিবিলিটি বেশি বা এই বছর বায়োগ্রাফি আসার পসিবিলিটি বেশি, এটা হতেই পারে, ঠিক আছে। বাট কি আসবে, কোন লেটার আসবে, কোন প্যারাগ্রাফ আসবে, কোন বায়োগ্রাফি আসবে, এটা কিন্তু কেউ পৃথিবীতে কোনো টিচার নেই যে প্রেডিক্ট করতে পারে অ্যাপার্ট ফ্রম দ্য কোয়েশ্চেন সেটার। কি বললাম? এটা কেউ বলতে পারে না। আমি তোমাদের সিন প্যাসেজ বা ধরো গ্রামারের যে জিনিসগুলো করিয়েছি, আমি তোমাকে সিন প্যাসেজ থেকে বলে দিতেই পারি যে, এবং ইভেন বলে দিয়েওছি যে যেই যেই টাইপের বা যেই যেই প্রশ্নগুলো আমি করিয়েছি সেই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওখান থেকেই হয়তো তোমাদের প্রশ্ন হবে, কোয়েশ্চেন হবে। কিন্তু বাট ফর রাইটিং স্কিল ইট ইজ ভেরি হার্ড টু প্রেডিক্ট যে কোনটা আসতে পারে। এটা রাদার হয় না, কারণ তোমরা নিজেরাও জানো যে ওই যে রাইটিং স্কিল এই যে জায়গাটাতেই না ভালো স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, খারাপ স্টুডেন্টের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। কারণ সিন আনসিন গ্রামার সবাই একই করবে, তাতে কোনো ডিফারেন্সিয়েট করা যাবে না। তাহলে জায়গাটা কোথায় হবে? জায়গাটা হচ্ছে রাইটিং স্কিলে হয়ে যাবে, তাই না? জায়গাটা কিন্তু রাইটিং স্কিলে হয়ে যাবে। আর সেই রাইটিং স্কিলটা তোমাদেরকে কিন্তু নিজেকেই করতে হবে। বাড়িতে সবার টেস্ট পেপার আছে? বাড়িতে সবার টেস্ট পেপার আছে? ওকে, তো টেস্ট পেপার দেখে এখন মাধ্যমিক পর্যন্ত, মানে তোমার ফাইনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রত্যেকটা স্কুলের বা প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনের, ঠিক আছে, প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনের যে রাইটিং স্কিলগুলো আছে এগুলো সব প্র্যাকটিস করবে, নিজে নিজে লিখবে, নিজে নিজেই কারেকশন করবে, ঠিক আছে। এইগুলো যদি ভালো করে করতে পারো, এই প্র্যাকটিস করলেই দেখবে তোমার লেখার হাত বাড়বে, আদারওয়াইজ এটা পড়া পসিবল নয়। আমি তোমাকে প্যারাগ্রাফের একটা প্যাটার্ন বলে দিচ্ছি, যেই প্যারাগ্রাফটা তুমি কিভাবে লিখবে, ঠিক আছে। কি বললাম? প্যারাগ্রাফটা তুমি কিভাবে লিখবে। দেখো প্রথমেই ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলেছি সেটা হচ্ছে গিভ আ সুইটেবল টাইটেল লাইক মাই ক্রিসমাস সেলিব্রেশন। এটা আমি মুছে দিচ্ছি এখন। এরকম ফার্স্টে আমাকে একটা টাইটেল দিতে হবে, কারণ টাইটেলে কিন্তু মার্কস রয়েছে, ঠিক আছে। বেশ, নেক্সট আমাকে যেটা দিতে হবে, যেমন ধরো আমাকে বলেছে ইয়োর ক্রিসমাস, রাইট অন ইয়োর ক্রিসমাস, মানে ক্রিসমাস সেলিব্রেশন, দ্য সেলিব্রেশন অফ ইয়োর ক্রিসমাস। তো এখন বিষয়টা হচ্ছে যে ক্রিসমাস তুমি যখন সেলিব্রেট করছো তার মানে তোমার নিজের এক্সপিরিয়েন্স তো লিখতেই হবে, সেটাই আসলে চেয়েছে, মানে তুমি যেভাবে সেলিব্রেট করেছো। বাট ফার্স্টে তোমাকে একটা ইন জেনারেল ইন্ট্রোডাকশন দিতে হবে। কি বললাম? ইন্ট্রোডাকশন দিতে হবে। এটা এই যে আমি প্যাটার্নটা বলছি না, এই প্যাটার্নটা কিন্তু ফর অল প্যারাগ্রাফ, ফর এনি প্যারাগ্রাফ, ঠিক আছে। চলো নেক্সট আমরা দিতে হবে আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কি? ইন্ট্রোডাকশন হচ্ছে, যেমন ধরো আমি কেন ক্রিসমাস নিয়ে বলছি, কারণ ক্রিসমাস রিসেন্টলি গেছে, তোমরাও ক্রিসমাসের স্মৃতি সদ্য তোমার মধ্যে রয়েছে। তো ক্রিসমাসটা হচ্ছে তোমার ইন জেনারেল হচ্ছে যে ক্রিসমাসটা বাকি লোকেরা কি করে সারা পৃথিবীতে সেলিব্রেট করে এইটা। আর আরেকটা হচ্ছে যে একটা পয়েন্ট হচ্ছে যে ক্রিসমাস বিষয়টা কি, ঠিক আছে, অর ওয়াই উই সেলিব্রেট আওয়ার ক্রিসমাস। এই জিনিসটা কিন্তু তোমাকে ছোট্ট করে 2 থেকে 3 লাইনের মধ্যে, কি বললাম, 2 থেকে 3 লাইনের মধ্যে ইন্ট্রোডাকশনে ধরাতে হবে। আমি লাইনও মেনশন করে দিচ্ছি, 2 to 3 লাইনস। কি বললাম? 2 to 3 লাইনস, ঠিক আছে, 2 to 3 লাইনস। হ্যাঁ, বেশ, এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা কিন্তু জেনারেল হতে হবে, মানে সবাই যেভাবে করে। এই ইন্ট্রোডাকশনের মধ্যে তোমার নিজের অভিজ্ঞতাকে ঢোকানো যাবে না, যে ইন দিস ম্যানার আই অলসো সেলিব্রেটেড মাই ওন ক্রিসমাস ইন দ্য ফলোয়িং ম্যানার, এরকম করে কোনো লেখাই যাবে না। জাস্ট ক্রিসমাসের সম্বন্ধে ইন জেনারেল লিখতে হবে। হলো, এখানে ক্রিসমাসের জায়গায় তোমার দুর্গাপূজাও থাকতে পারে,
তার জন্য সেম বিষয়টা হবে। তার এখানে দুর্গাপুজোর জায়গায় অন্য কোনো ফেস্টিভ্যাল থাকতে পারে, অন্য কোনো ওকেশন থাকতে পারে, ঠিক আছে? এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু লিখতে হবে। এক্স্যাক্টলি অয়ন, ভালো লিখেছো, খুব ভালো লিখেছো। তো এরকম টাইপের আমাদের ইন্ট্রোডাকশনটা করতে হবে। হয়ে গেল ইন্ট্রোডাকশন। নাও থার্ড পয়েন্ট আসছে ইয়োর, এইবার বডিটা শুরু হচ্ছে, ইয়োর ওন এক্সপিরিয়েন্স। কি বললাম? ইয়োর ওন এক্সপিরিয়েন্স। নাও হোয়াট ডাজ ইট মিন ইয়োর ওন এক্সপিরিয়েন্স? তার মানে তুমি কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করো বা করেছো। কি বললাম? তুমি কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করেছো। এখন তোমাদের একটা ট্রিক্স শেখাই রাইটিং স্কিল। দেখো, আমাদের সত্যি কথা বলতে এই যে ওয়ার্ড লিমিটটা মেনশন তোমাদের 100 ওয়ার্ডসে লিখতে হয় তো, নাকি গো? আমার একটু কনফিউশন আছে, আমার একটু ক্লিয়ার করে দাও না। কে একটু ক্লিয়ার করতে পারবে যে 100 ওয়ার্ডসে লিখতে হয় তো? হ্যাঁ, ঠিক আছে, চলো। রচনা বলছে হ্যাঁ, ওকে। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের ওয়ার্ড লিমিটটা মেনশন করে দেওয়া আছে, এই ওয়ার্ড লিমিটটা আমাদের এই যে মেনশন করে এখানে দেওয়া আছে, সত্যিই আমাদের 100 ওয়ার্ডসটা আমরা লিখতে পারছি কিনা, যে আফটার ফিনিশিং মাই প্যারাগ্রাফ, এটা কিন্তু ইজ নেক্সট টু ইম্পসিবল কাউন্ট করা। আমি তোমাদের এটাও বলে দিচ্ছি, কোনো টিচারও কিন্তু কাউন্ট করে না যে তুমি সত্যি উইদিন 100 ওয়ার্ডসে লিখেছো, নাকি তুমি 120 ওয়ার্ডস লিখেছো, নাকি তুমি 90 ওয়ার্ডস লিখেছো। বোঝা গেল? এটা কিন্তু কোনো এক্সামিনারও কাউন্ট করে না। তাহলে তোমরা বলবে যে তাহলে স্যার 100 ওয়ার্ডস আমি বুঝবো কি করে যে আমি সত্যি 100 ওয়ার্ডস লিখলাম? এটা বোঝার কোনো জায়গা নেই। তোমাকে একটা কি বলবো, মানে তোমাকে একটা ভিজুয়ালি একটা জায়গা সেট করতে হবে যে এটা দেখে মনে হচ্ছে 100 ওয়ার্ডসের মতো। আমি তোমাদের একটা বলে দিচ্ছি, তোমাদের তো ইংলিশের যে কপি, মানে ইংলিশের তো কোয়েশ্চেন পেপার হয় না, আনসার শিটেই তোমরা পরীক্ষা দেবে, তাই তো? মানে আনসারেই তো পরীক্ষা দেবে তোমরা, কি গো, তাই না? হ্যাঁ, তো এই যে আনসার শিটেই যে পরীক্ষা দেবে, এবার আনসার শিটে দেখবে যেখানে তোমার প্যারাগ্রাফটা রয়েছে তার ঠিক পাশে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে নিশ্চয়ই, মানে প্যারাগ্রাফের যদি এই পেজের এইখান নিচে শেষ হয় তাহলে তার পরের পেজটাও কিন্তু ফাঁকা রাখে। মানে ধরে রাখো, আমি বলছি অন অ্যান অ্যাভারেজ 1 A4 সাইজ সিঙ্গল পেজ, 1 A4 সাইজ সিঙ্গল পেজ তোমাকে একটা 10 মার্কসের প্যারাগ্রাফ কিন্তু ধরাতে হবে। কি বললাম? 1 A4 সাইজ পেজ। A4 সাইজ নিশ্চয়ই জানো, তোমাদের পরীক্ষায় যে পেপারগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় A4 সাইজ পেজ। তো সেই A4 সাইজ পেজের এক পেজ কিন্তু, মানে এক পাতা তোমাদের লিখতে হবে, এপিটোপিট মিলিয়ে নয়, সিঙ্গল পেজেরই এক পেজ লিখতে হবে। এইবার কারোর হ্যান্ডরাইটিংয়ের ওপর সেটা ডিপেন্ড করে। কারোর হ্যান্ডরাইটিং যদি একটু বড় সাইজের হয় তাহলে এক পাতা ছেড়ে বেরিয়ে যায়, কারোর যদি ছোট হয় তাহলে অনেক সময় কম লাগে, ঠিক আছে? বাট স্ট্যান্ডার্ড হিসেবে ধরে রাখো আমাকে এক পেজ লিখতে হবে। এইবার কথা হচ্ছে যে আমাকে যে কোনো রাইটিং স্কিলে বা লিটারেচারের যে কোনো জায়গাতে আমাকে একটুখানি বুদ্ধি করে আমার ওয়ার্ডস বাড়াতে হয়, মানে লাইন বাড়াতে হয়, ঠিক আছে? তোমরা এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, পরে যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস দেবে, ঠিক আছে, আফটার ইউর গ্র্যাজুয়েশন, তখন দেখবে এমন এমন টপিক নিয়ে লিখতে দেয় আর তার ওয়ার্ড লিমিট এখানে তো 100, ওখানে আরও 100, ধরো ওখানে 150 ওয়ার্ড লিমিটসে লিখতে দিল, ঠিক আছে? এইবার সেই লেটারগুলো বা সেই প্যারাগ্রাফগুলো বা সেই এসেসগুলো না অত ওয়ার্ডসে লেখা যায় না, খুব ছোট করে মানে ম্যাটারটা খুব ছোট হয়। কিন্তু আমাকে যখন ওই ওয়ার্ড লিমিটটা মেনটেন করতে হবে, আমাকে অনেকটা এলাবোরেট করতে হবে। সেটা কিভাবে করব? আমি কি হাতি ঘোড়া লিখে দেব, নাকি গান লিখে দেব লেখার মাঝে, নাকি কোনো কবিতা লিখে দেব? কি করলে বাড়বে ওয়ার্ড লিমিট? ওয়ার্ড লিমিট বাড়ানোর একটাই কথা হচ্ছে একটু বুদ্ধি করে লিখতে হবে। এটা লিখতে লিখতেই প্র্যাকটিস হবে। আমি তোমাদের এই প্যারাগ্রাফটার রেসপেক্টেই বোঝাচ্ছি। যেমন আমি কি বললাম, ইয়োর ওন এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ইয়োর ওন এক্সপিরিয়েন্স মানে তুমি 2023-তে কি করে ক্রিসমাস সেলিব্রেট করেছো,
এইবার তোমরা যারা একটু ইন্টেলিজেন্ট আছো তোমরা চট করে বুঝে নেবে এইটা থেকে, তার মানে আমি প্রত্যেক বছর নিশ্চয়ই ক্রিসমাস সেলিব্রেট করি। 2022-এও করেছি, 2021-এও করেছি, 20-তেও করেছি, এরকম করে করে গেছি। তার মানে আমি এখান থেকে তো আরও 2-3টে লাইন বাড়িয়ে দিতে পারি যে ইন দ্য প্রিভিয়াস ইয়ার অর ইন মাই পাস্ট ইয়ার্স আই ইউজ টু সেলিব্রেট ক্রিসমাস ইন দিস ওয়ে বলে একটুখানি লিখে তারপর তুমি ব্যাপারটাকে এইভাবে আনলে যে বাট দিস ইয়ার দ্য থিংস হ্যাভ চেঞ্জড। বোঝাতে পারলাম বিষয়টা? বাট দিস ইয়ার দ্য থিংস হ্যাভ চেঞ্জড অর but this year I celebrated my Christmas in my own way, এরকম ভাবে লিখলে আমি যে বিষয়টা বোঝাতে চাইছি মানে মাথায় ঢুকছে কি, যে দেখো ইয়োর ওন এক্সপিরিয়েন্সকে আমি কি করে আরেকটু বাড়িয়ে দিলাম। তোমাদের বন্ধুরা সবাই কিন্তু ইয়োর ওন এক্সপিরিয়েন্স মানে জাস্ট 2023 থেকেই শুরু করবে, কিন্তু আমি বলছি আগে থেকে শুরু করো, কারণ এটাকে একটু বাড়াতে হবে তোমার। ওটাই বুদ্ধি, ওটাই টেস্ট করার জন্য কিন্তু এক্সামিনার তোমাকে রাইটিং স্কিলটা লিখতে দিয়েছে, যে দেখছে যে তুমি লিখতে কেমন পারো। আমি এটাও বলে দিচ্ছি, কেউ ওয়ার্ড লিমিটস নিয়ে মাথা ঘামাবে না। 100 ওয়ার্ডসের জায়গায় যদি 120 ওয়ার্ডস হয়ে যায় ডাজেন্ট ম্যাটার, এক্সামিনার কাটবে না। কোনো এক্সামিনারের এই সময় থাকে না যে ওয়ার্ডস গুনে দেখে, কাটবে না, নিশ্চিন্তে থাকতে পারো, নিশ্চিন্তে। বাট ইয়োর আনসার হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার অ্যান্ড অ্যাট্রাকটিভ, ঠিক আছে, উইদাউট এনি কাইন্ড অফ গ্রামাটিক্যাল এরার। আমি এটাও বলছি যে লেটার বা যে কোনো রাইটিং স্কিলে গ্রামাটিক্যাল এরার হলে কিন্তু 3টে এরারের জন্য 1টা মার্কস ডিডাক্ট হয়, ঠিক আছে। এরকম প্রতি 3টে ওয়ার্ডসে আর 6টা তোমার ওয়ার্ড মানে গ্রামাটিক্যাল মিস্টেক হলে 2 মার্কস কাটবে, এরকম করে আর কি। বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে এইভাবে আমি ইয়োর ওন এক্সপিরিয়েন্সটাকে শুরু করব। আগের বছরের কথা বললাম, এইবার একটু চেঞ্জ করে দাও না নিজের মতন করে। এই বছর আমি এইভাবে করেছি, এই শুরু হচ্ছে তোমার বডি। নাও এই বডিটা তোমার না হলেও 6 to 7 লাইন্স চলবে বা চলা উচিত। স্যার রাইটিং স্কিলে কি ফুল মার্কস পাওয়া যায়? স্বর্ণদীপ, ফুল মার্কস না পাওয়া গেলেও তোমাদের 10 থাকে না রাইটিংয়ে, 10-এ কিন্তু আউট অফ 9 অর 9.5 এতটা মার্কসও আমি উঠতে দেখেছি। তাহলে ভাবো যদি কোনো স্টুডেন্ট 9.5 আউট অফ 10 পায়, তাহলে কি তার ফুল মার্কস পাওয়া মানে ওটা তো ইজ ইকুয়াল টু ফুল মার্কস পাওয়া, তাই না? 10-এ 10 হয়তো পাওয়া যায় না, বাট 9.5 আমি অনেক সময় দেখেছি, অনেককেই দেখেছি। সেই লেভেলের লিখতে হবে। যে 9.5 পাবে তার জানবে কোনো গ্রামাটিক্যাল এরার্সই নেই, খুব সুন্দর লিখেছে। হ্যাঁ, এবার হয়তো কোনো 1-2 ইনফরমেশন মিস হয়েছে, ওটা টিচাররা কনসিডার, ওটা ডিপেন্ড করে, ওটা লেখার উপর ডিপেন্ড করে কাকে কত মার্কসটা দেওয়া যায়। কি স্বর্ণদীপ, বোঝা গেল তো? তোমাদের লাস্টে আরও একটা ট্রিক শিখিয়ে দেবো, রাইটিং স্কিল কোনটা চুজ করবে। তোমাদের অপশান থাকে নিশ্চয়ই 3টের মধ্যে, তোমাদের 3টে থাকে না, 3টের মধ্যেই তো অপশান থাকে। রাইটিং স্কিল ও 3টেই করতে হয় না? আমাকে একটুখানি বলে দাও, আমার এই মুহূর্তে ঠিক না মনে পড়ছে না। তোমাদের 3টে থাকে? আমি এটুকু শিওর 3টেই করতে হয় কি, নাকি ওর মধ্যে অপশন থাকে? 3টেই করতে হয়। হ্যাঁ চলো, যা 1 সেকেন্ড। তো এই যে বিষয়টা গেল, এবার এটা তোমার কত বললাম না 6 to 7 লাইন্স চলবে। তাহলে কত হলো বলো তো? এখানে যদি 3টে লাইন হয়, এখানে 7টা লাইন হলো, তাহলে টোটাল কিন্তু আমার 10টা লাইন হয়েই গেল। হ্যাঁ 30 মার্কস থাকে, 30 মার্কস থাকে, ঠিক। তাহলে এখানে কিন্তু আমার 10টা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমার যখন 10টা হয়ে গেল, এইবার নাও নেক্সট পয়েন্ট আমি যাব কনক্লুশন। কনক্লুশন মানে কি, কে বলতে পারে? কনক্লুশন মানে বা কনক্লুশনের মানে প্রপার বেঙ্গলি মিনিংটা কি, কে বলতে পারবে? কনক্লুশন মানে মূল্যায়ন নয় অর্ণিতা,
কে একটা বললো উপসংহার, উপসংহার, অনিন্দ উপসংহার। ইয়েস স্বর্ণদীপ, উপসংহার। তাহলে কনক্লুশন হচ্ছে উপসংহার। উপসংহার জিনিসটা কি বা কনক্লুশন জিনিসটা কি, কে বলতে পারবে? তোমরা নিজেরাই বলো উপসংহার জিনিসটা কি। উপসংহার বা কনক্লুশন হচ্ছে আর কিছুই না, ইন্ট্রোডাকশনের ঠিক কাউন্টার পার্ট, মানে ইন্ট্রোডাকশনের মতন কিন্তু ইন্ট্রোডাকশন নয়। ইন্ট্রোডাকশন হচ্ছে শুরুতে দেয়, কনক্লুশন হচ্ছে শেষ করে। ঠিক আছে, এক্স্যাক্টলি স্বর্ণদীপ, সব শেষে যা বুঝলাম সেটাকেই আমরা কনক্লুশন বলি। কনক্লুশন কথাটা কোন ওয়ার্ড থেকে এসছে জানো? কনক্লুড, এই ভার্বটা থেকে এসেছে কনক্লুশন। কনক্লুড করা মানে শেষ করা বা উপসংহার করা বা আচ্ছা আচ্ছা, এইটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম, তাহলে আমরা কি কি জানতে পারলাম, এই যে জায়গাটা, এটাকেই বলা হয় কনক্লুশন বা কনক্লুড। তাহলে ক্রিসমাসের কনক্লুশন আমরা কিভাবে লিখতে পারি? আমরা তো ক্রিসমাস নিয়ে বললাম। ক্রিসমাসের কনক্লুশনে, বা এটা শুধু ক্রিসমাসের রেসপেক্ট আমি বলছি, মাথায় রাখবে তোমরা কিন্তু এই বুদ্ধি বা এই টেকনিক অ্যাপ্লাই করে অন্যান্য প্যারাগ্রাফগুলো কিন্তু লিখতে পারো। তাহলে কনক্লুশন হচ্ছে বা তোমার হচ্ছে মানে কি বলবো, মানে কনক্লুশন হচ্ছে তোমার যে এই যে ধরো তুমি ক্রিসমাস নিয়ে লিখলে, তাহলে ক্রিসমাস আমাদের জন্য কেন হেল্পফুল বা ক্রিসমাসটা আমাদের কেন ভালো লাগে। এই যে ক্রিসমাসে সবাই মিলে আসছে, এত লোক যে হচ্ছে, বা আমরা একটা চার্চে যাচ্ছি, আমরা একটা প্রে করছি, তো এই যে একটা ফেস্টিভ্যাল, এবং একটা ফেস্টিভ্যাল বা একটা সেলিব্রেশন বা একটা গ্যাদারিং মানে কি, ডিফারেন্ট রিলিজিয়ান, ডিফারেন্ট কালচার থেকে সব মানুষ এসে একসঙ্গে মিশছে। ঠিক আছে, এটাকেই আমরা বলতে পারি, এটাকেই আমরা বলতে পারি। তাহলে এটা আমরা লিখলাম ক্রিসমাসে। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলে দিই, যে এই যে বাচ্চাদের মধ্যে যে সান্টা ক্লজ নিয়ে যে একটা বিষয় থাকে, এটাও কিন্তু অবশ্যই তোমার প্যারাগ্রাফে ঢোকাতে হবে। ঠিক আছে, বাট সান্টা ক্লজ আদৌ আছে কি না, সান্টা ক্লজ সত্যি না মিথ্যে, এই সমস্ত তর্ক বিতর্ক কিন্তু ঢোকাবে না প্যারাগ্রাফে, তাহলে কিন্তু প্যারাগ্রাফের ডাইমেনশনটা অন্যদিকে হয়ে যাবে। তোমাকে বলেছে তুমি কি করে সেলিব্রেট করছো, তোমাকে কিন্তু এটা একবারও বলেনি যে রাইট অন ইউর ওন ইফ সান্টা ক্লজ ইজ এ রিয়েল ক্যারেক্টার অর নট, এটা কিন্তু কেউ লিখতে বলেনি। জাস্ট তুমি যদি সান্টা ক্লজকে ওই যে ব্যাপারটা নিজে সেলিব্রেট করে থাকো, মানে গিফট পাওয়া সান্টা ক্লজের থেকে, এই জিনিসটা যদি তুমি নিজে মাথা থেকে মেনে থাকো, তাহলে অবশ্যই সেটা লিখবে। বাট এটা আমি বলছি যদি কেউ নাও মানো তাহলেও সে লিখবে, কারণ ক্রিসমাস ইজ ইনকমপ্লিট উইদাউট সান্টা ক্লজ, কারণ আমরা এটা জানি, এটা কিন্তু যে কোনো কালচারের যে কোনো দেশেই এটা অ্যাডপ্টেড। বোঝাতে পারলাম কি বলছি? বোঝাতে পারলাম কি বলছি? তাহলে এটাই হচ্ছে আমাদের বিষয়। বোঝা গেল? বোঝা গেল? বেশ, চলো ওকে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি। এই যে পয়েন্টগুলো সবাই খাতাতে টুকে নাও, এই পয়েন্টগুলো সবাই খাতাতে টুকে নাও। সবাই খাতায় টুকেছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো? ওকে, চলো। আচ্ছা এইবার তোমরা আমাকে নিজেরা বলো, আমি তো একটা প্যারাগ্রাফ নিয়ে ডিসকাস করলাম, এই প্যারাগ্রাফের সূত্রে আর কি কি আমাদের রাইটিংস আসতে পারে, বা আর কোন রাইটিং নিয়ে কার কি প্রবলেম আছে?
মাধ্যমিকে কোন টাইপের রাইটিং আসার চান্স আছে এবারে। বেশ, দেখো অয়ন, মাধ্যমিকের জন্য প্রথম কথা রাইটিং স্কিল থেকে না ওভাবে সাজেশন দেওয়া যায় না, ঠিক আছে? এইটা এমনই একটা জায়গা বা এমনই একটা ফিল্ড যে রাইটিং স্কিল থেকে অ্যাজ সাচ ওরকম কোনো সাজেশন হয় না। কারণ রাইটিং স্কিলে তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করো, মানে আগের বছর বা 10 বছরের কোয়েশ্চেনের ট্রেন্ডটা যদি তুমি দেখো, তাহলে তুমি নিজেও বুঝতে পারবে যে রাইটিংয়ের কোনো রুলস নেই। আমি তোমাকে সিনের রুলস আছে, আমি তোমাকে বলে দিচ্ছি যে এইবার সিন প্যাসেজে মানে প্রোজ থেকে ফাদার্স হেল্প অথবা ক্যাট আসছে। আর খুব যদি এই সাজেশনটা না কাজ করে তাহলে অ্যাটলিস্ট মানে তোমার ইয়ে আসবে, বলো ওই যে মাই ওন আওয়ার রানঅ্যাওয়ে কাইট, এইগুলো আসবে, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই দিচ্ছি। তো এরকম আমি তোমাকে বলতেই পারি যে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে আমাদের ফাদার্স হেল্প, বা সেকেন্ড প্রেফারেন্স হচ্ছে দ্য ক্যাট, আর থার্ড প্রেফারেন্স হচ্ছে রানঅ্যাওয়ে কাইট। কিন্তু রাইটিং থেকে না ওইভাবে বলাটা কোনো পসিবল নয়। তবে আমি তোমাকে, অয়নকে আমি বলছি পার্টিকুলারলি, সবাইকেও বলছি, তবে না, কন্যাশ্রী প্রকল্প নিয়ে প্যারাগ্রাফ আসবে না স্নেহা, কন্যাশ্রী প্রকল্প নিয়ে প্যারাগ্রাফ আসবে না। চলো, তো আর যদি আসেও তাহলে তোমাদের পয়েন্টস গিভেন থাকবে, আসবে না, আসার চান্স খুব কম। যাই হোক, তো এইবার তোমার লেটার আসতে পারে, অয়নকে বলছি লেটার আসতে পারে, বা ধরো তোমার এডিটোরিয়াল লেটার, লেটারের মধ্যে থেকে এডিটোরিয়াল লেটার কিন্তু বেশি, খুব মানে ভেরি ইম্পর্টেন্ট, আমি আজকে ডিসকাস করব। হ্যাঁ, আর এই বায়োগ্রাফি আর প্রসেস আসতেই পারে, প্রসেস মানে জানো তো, যেটা হচ্ছে প্রসেস মেকিং, তো এই প্রসেস কিন্তু আসতেই পারে, মানে চান্স খুব আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মোট যেই রাইটিংগুলো করতে হবে, আমাদের মোট যে রাইটিংগুলো করতে হবে, দেখো আমি লিস্ট আউট করছি, তোমরা পারলে লিখে নাও। প্যারাগ্রাফ অর বায়োগ্রাফি। প্যারাগ্রাফ অর বায়োগ্রাফি আমি কেন বললাম? প্যারাগ্রাফ অর বায়োগ্রাফি আমি এই কারণেই বললাম যে যদি প্যারাগ্রাফের মতন কিছু আসে তাহলে ইদার প্যারাগ্রাফ আসবে অর বায়োগ্রাফি আসবে, দুটো তিনটের মধ্যে একটা প্যারাগ্রাফ একটা বায়োগ্রাফি এরকম আসবে না। যদি প্যারাগ্রাফ দেয় তাহলে বায়োগ্রাফি আসবে না, যদি বায়োগ্রাফি না দেয় তাহলে প্যারাগ্রাফ আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি বায়োগ্রাফিটাকে কিন্তু প্যারাগ্রাফের মধ্যেই ধরা হয়, ঠিক আছে? বায়োগ্রাফিটাকে প্যারাগ্রাফের মধ্যেই ধরা হয়। 2 নাম্বার হচ্ছে রিপোর্ট রাইটিং, ভেরি ইম্পর্টেন্ট। রিপোর্ট রাইটিং ভেরি ইম্পর্টেন্ট। বায়োগ্রাফি তাহলে আগের বছর চলে এসেছে, তার মানে এবার প্যারাগ্রাফ আসার চান্স কিন্তু বেশি আছে, ঠিক আছে? ওটা একটু দেখে নেবে। না, ডেসক্রাইবিং প্রসেসের যে রাইটিং ওটা 1 প্যারাগ্রাফই লিখতে হয় অর্ণিতা, ওটা 1 প্যারাগ্রাফই লিখতে হয়, ওটা 2টো প্যারাগ্রাফ করা যায় না, বা কোথাও আমি দেখিনি, মানে আমিও যেটা পড়াই আমিও কিন্তু 2টো প্যারাগ্রাফে করে করাই না, আমিও কিন্তু সিঙ্গেল একটা প্যারাগ্রাফই করি, মানে যেটাকে তুমি প্রসেস রাইটিং বলছো। প্রসেস রাইটিংয়ে প্যারাগ্রাফ ভাগ হয় না, একটা প্যারাগ্রাফই করতে হয়। সামারি এক্সামে আসার চান্স খুব কম, কারণ তোমাদের সিলেবাসে নেই সামারি, ঠিক আছে? আমিও দেখিনি, সামারি আসার চান্স খুব কম আছে, ঠিক আছে? দেখে যেও, একটা দুটো যদি পারো দেখে যেও, বাট চান্স খুব কম। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্সোনাল লেটার পরে করব, আগে করো তুমি অফিসিয়াল লেটার। এই অফিসিয়াল লেটারের মধ্যে কি কি হয় গো? অফিসিয়াল লেটারের মধ্যে দেখো একটা হয় অফিসিয়াল লেটার, মানে যেটা অফিসিয়াল পারপাসে, লেটার অফ জব অ্যাপ্লিকেশন, কি বললাম? লেটার অফ জব অ্যাপ্লিকেশন নাম্বার 3। আচ্ছা, অফিসিয়াল লেটার, জব অ্যাপ্লিকেশন। আচ্ছা, নাম্বার 3 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এডিটোরিয়াল লেটার। কি বলছি না? এডিটোরিয়াল লেটার। কি বললাম? এডিটোরিয়াল লেটার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একবার একটু দেখে নিও যে আগের বছর এডিটোরিয়াল লেটার এসে গেছে কিনা। ডায়লগ রাইটিং না, ডায়লগ রাইটিং মাধ্যমিকে আসার চান্স খুব কম, বাট যদি আগের বছর দিয়ে থাকে তাহলে আসতে পারে। যদিও ডায়লগ রাইটিং আমি দেখেছি একটু ছোট ক্লাসেই দেওয়া হয়,
7, 8, 9 এগুলোতেই দেওয়া হয়, মাধ্যমিকে জেনারেলি আসে না। মাধ্যমিকে না এইগুলো আসার চান্স খুব বেশি, রিপোর্ট, এডিটোরিয়াল লেটার, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, প্রসেস, প্রসেস রাইটিং, প্রসেস রাইটিং, প্রসেস রাইটিং বলছি শ্রেয়া, বলছি প্রসেস রাইটিং। নাম্বার 6, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নোটিস রাইটিং। কি বললাম? নোটিস রাইটিং। হ্যাঁ, এডিটোরিয়াল প্রিভিয়াসে এসেছে, বাট এডিটোরিয়াল প্রিভিয়াসে এসেছে তার মানে এবার অফিসিয়াল লেটার বা লেটার অফ জব অ্যাপ্লিকেশন কিন্তু আসতে পারে লেটারের সেগমেন্ট থেকে, ঠিক আছে, লেটারের সেগমেন্ট থেকে। তবে কি জানো তো, ওই যে বললাম রাইটিংয়ে না ওরকম করে কোনো সাজেশন হয় না। এডিটোরিয়াল লেটার আগের বার দিলেও এইবার যে দেবে না তার কিন্তু কোনো মানে নেই। তোমরা সমস্ত টাইপ অফ লেটারই দেখে যাবে। আমি বারবার বলছি সিন প্যাসেজে তুমি সাজেশন করো, কোনো অসুবিধা নেই, বাট রাইটিংয়ে যদি সাজেশন করতে যাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, ঠিক আছে। নোটিস রাইটিং। আচ্ছা, এইবার আমি এক এক করে আলোচনা করি যে রিপোর্ট রাইটিং। আচ্ছা, রিপোর্ট না, আগে আমরা বায়োগ্রাফিটা দেখি, বায়োগ্রাফিটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। একটা কথা আমি বলি, যদি দেখো বায়োগ্রাফি লিখতে দিয়েছে তাহলে এটা মনে করবে খুব সোজা। কি বললাম? মনে করবে খুব সোজা, কারণ বায়োগ্রাফি হচ্ছে সব থেকে ঝামেলা ফ্রি একটা জায়গা। কারণ প্যারাগ্রাফে কি হয়, প্যারাগ্রাফে অনেক সময় আমাদের অনেক কিছু নিজেকে বানাতে হয়, বাট বায়োগ্রাফিতে কিন্তু সেই বানানোর স্কোপটা নেই। তোমার যদি নোন পার্সোনালিটি পড়ে, তার সম্বন্ধে যদি তুমি অনেক এক্সট্রা কিছু জেনে থাকো, তাহলে ইউ ক্যান অলসো অ্যাড অল দোজ পয়েন্টস। বাট যদি তোমার কাছে আননোন কোনো একটা লোকের বায়োগ্রাফি পড়ে, তাহলে কিন্তু যে পয়েন্টসগুলো তোমাকে দেওয়া থাকবে সেই পয়েন্টসের বাইরে তুমি না গেলেও চলবে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, বায়োগ্রাফির জন্য আমি প্রথমে তোমাকে বলবো যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। কি বললাম? ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে? কি লিখতে হবে ইন্ট্রোডাকশনে বলো তো? ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে বলো তো? ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে বায়োগ্রাফিতে? মনে করো কারোর একটা বায়োগ্রাফি এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ, কারোর একটা এসেছে, তো মনে করো ইন্ট্রোডাকশনে তুমি কি লিখবে? কে বলতে পারে? চটপট লেখো, আমি জাস্ট 1 সেকেন্ড আসছি। বলো। দেখি কেউ বলছে না। বায়োগ্রাফিতে ইন্ট্রোডাকশন মানে যেই পার্সোনালিটিটার বায়োগ্রাফি আমাকে লিখতে দেওয়া হয়েছে সেই পার্সোনালিটিটার ব্যাপারে ইন জেনারেল কয়েকটা কথা, লাইনস 2 to 3। কি বললাম? লাইনস 2 to 3, এটা মাথায় রাখতে হবে। Mother India had bond. আচ্ছা, অনিন্দই তো, হ্যাঁ অনিন্দ, তুমি যেই অ্যাপ্রোচটা নিয়েছো অ্যাপ্রোচটা খুব ভালো, বাট তোমার গ্রামাটিক্যাল কিন্তু প্রবলেম হচ্ছে। মাদার ইন্ডিয়া হ্যাড বন্ড হয় না, বন্ডটা নিজেই থার্ড ফর্ম, ওটার আবার ইডি অ্যাড হয় না। Many man may come or man may go, but some of them always stay in our hearts for their
ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, রবীন্দ্রনাথ টেগর ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। হ্যাঁ, এভাবেও লিখতে পারো কিছুটা, ঠিক আছে, একদম ঠিক আছে। যাই হোক, তো মোটামুটি এটাই আমি তোমাদের ধরানোর চেষ্টা করলাম যে আমাদের এই অ্যাপ্রোচটা রাখতে হবে। জাস্ট ফার্স্ট 2 to 3 লাইন্স আমাদের কিন্তু একটা ইন জেনারেল দিতে হবে, যে পৃথিবীতে অনেক মহাপুরুষ এসছেন, অনেক মহাপুরুষ গেছেন, বা অনেক ধরো কোনো লিটারেচারের ফিল্ডের কাউকে নিয়ে লিখতে দিয়েছে, তখন তুমি বললে যে এরকম প্রচুর শিল্পী সাহিত্যিক আমাদের দেশে এসছেন, আবার অনেকে গেছেন, ঠিক আছে। সেটা না চাইল্ডহুড লাইফ এখন নয়, ঠিক আছে। হ্যাঁ, প্লে রাইট, ড্রামাটিস্ট, এবং তার সম্বন্ধে, এক্স্যাক্টলি তার সম্বন্ধে কথাটা বলতে হবে ইন জেনারেল। মানে সে, ওয়াই ইজ দ্যাট পার্টিকুলার ম্যান ইজ ফেমাস। মনে করো রবীন্দ্রনাথ টেগর বলেছে, তুমি লিখতে হবে তোমাকে যে হি ইজ আ ফেমাস পোয়েট, নভেলিস্ট, প্লে রাইট, সং রাইটার, এগুলো লিখতে হবে। লিখে দেন তুমি যে জায়গাটাতে যাবে সেটা হচ্ছে আমাদের বডি। বডিতে যেটা লিখবে, বডি আর কিচ্ছুই না, তোমার যেই পয়েন্টসগুলো দেওয়া রয়েছে, কি বললাম, যেই পয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টসগুলোকে এলাবোরেট করে দেবে, আর কিচ্ছু না, পয়েন্টসগুলোকে এলাবোরেট করে দেবে। তবে হ্যাঁ, এটাও একটা কথা বলি, যদি সেই পার্সোনালিটিটার সম্বন্ধে কোনো কথা তুমি জেনে থাকো যেটা নাকি পয়েন্টে নেই, হতেই পারে। মনে করো এখানে অনেকেই তোমরা আছো মহেন্দ্র সিং ধোনির খুব ফ্যান, বা বিরাট কোহলির খুব ফ্যান আছো অনেকে। এবার দেখো তোমাকে দিল বিরাট কোহলির বায়োগ্রাফি লিখতে, বা মহেন্দ্র সিং ধোনির বায়োগ্রাফি লিখতে, কি সৌরভ গাঙ্গুলির বায়োগ্রাফি লিখতে, দিতেই পারে, আসতেই পারে। তাহলে তখন দেখা যাবে যারা ক্রিকেট ফ্যান রয়েছে এখানে, আমার ছোট ছোট বন্ধুরা যারা এখানে ক্রিকেট ফ্যান রয়েছে, তারা দেখা যাবে যে মানে হয়তো পয়েন্টে যা যা দেওয়া রয়েছে তার থেকেও তোমরা অনেক বেশি কিছু জানো তার সম্পর্কে। প্লিজ সেই পয়েন্টসগুলোকে অ্যাড করে দেবে। তাতে করে কি হবে, টিচার জানবে না, এ তো খুব ভালো, এর আউটসাইড নলেজও অনেক রয়েছে, আমি যা দিয়েছি কোয়েশ্চেনে তার থেকেও কিন্তু সে অনেকটা ভালো লিখতে পেরেছে। বোঝাতে পারলাম কি বললাম? এটা কিন্তু সবাই টেকনিকটা অ্যাপ্লাই করবে। নাও বায়োগ্রাফিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এবার কনক্লুশন। এবার কনক্লুশনে তোমাকে একটা লাইন বলবো, সেই লাইনটা তোমাদের মোটামুটি সমস্ত বায়োগ্রাফিতে কিন্তু লিখতে হবে, বায়োগ্রাফির এন্ডে। কি লাইন? সবাই লিখে নেবে এটা। His death left a deep void in our society and culture. His death left a deep void in our society and culture. দেখো এটা লিখে নাও, সবাই লিখে নাও, আমি আরেকটু বলছি। Though his physical presence is not no more with us, but his eternal existence will stay forever. দেখো কি লিখলাম, এটা লিখে নাও সবাই। হিজ ডেথ লেফট আ ডিপ ভয়েড ইন আওয়ার সোসাইটি অ্যান্ড কালচার। তার যে মৃত্যু, ভয়েড মানে কি গো? ভয়েড মানে হচ্ছে শূন্যতা। তার মৃত্যু আমাদের সমাজ এবং সংস্কৃতিতে একটা শূন্যতা তৈরি করেছে। কি বললাম? শূন্যতা তৈরি করেছে।
হ্যাঁ, দো হিজ ফিজিক্যাল প্রেজেন্স ইজ নো মোর উইথ আস, যদিও তার দৈহিক উপস্থিতি আমাদের মধ্যে আর নেই, বাট হিজ ইটার্নাল এক্সিস্টেন্স উইল স্টে ফর এভার, কিন্তু তার যে শাশ্বত অস্তিত্ব সেটা আমাদের সঙ্গে সব সময় রয়ে যাবে। এই যে আমি এই কনক্লুশনটা বললাম, এটা প্লিজ সবাই লিখে নাও। যে কোনো বায়োগ্রাফি আসুক না কেন, যে কোনো ফিল্ডের যে কোনো বায়োগ্রাফি আসুক না কেন, এই লাইনটা লিখে দেবে, বা এই দু লাইন লিখে দেবে, বা এই প্যারাটা লিখে দেবে। বাট প্লিজ একটা কথা মনে রেখো। কি কথা? যে মানুষটা মারা যায়নি তার কনক্লুশনে আবার এটা লিখে দিও না, তাহলে কিন্তু জিনিসটা পুরোটাই সব এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে? কি বললাম? ধরো বিরাট কোহলির বায়োগ্রাফি এসছে, বা সৌরভ গাঙ্গুলির বায়োগ্রাফি এসছে, বা চেতন ভগতের বায়োগ্রাফি এসছে, তুমি যদি এটা লিখে দাও তাহলে কিন্তু টিচার পুরোটা কেটে দেবে, কারণ তারা কেউ মারা যায়নি। বোঝাতে পারছি বিষয়টা? কেউ কোনো উত্তর করে না। বুঝলে কি বুঝলে না বলো? একদম একদম তাই। ঠিক আছে? যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, বিবেকানন্দ দিয়েছে, জগদীশচন্দ্র বসু দিয়েছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় দিয়েছে, এদের যখন দিয়েছে কারণ সবাই মারা গেছে একটা সময়, তো তাদেরটাতে কিন্তু এটা লিখতে হবে। আচ্ছা, কি মেনি হ্যাভ ব্রন কেন বাবা? ব্রন মানে কি? ব্রন কোনো মানে হয়? But some appeared in the ঠিক আছে, কিন্তু একটু ওই যেটা বললাম একটু ভুল হচ্ছে, ওটা ঠিক করে নিও। যাই হোক, তাহলে বায়োগ্রাফি আমাদের হলো। এটা মুছে দিলাম, সবাই লিখে নিয়েছো তো? না হলে কেউ যদি না লিখে থাকো, আমি বলছি আরেকবার রিপিট করছি, তাহলে লিখে নাও। সবার লেখা হয়ে গেছে তো? সবাই বলো। সন্তোষ, আমার ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেল, তুমি এখন এসে বলছো গুড আফটারনুন? হ্যাঁ, কোথায় ছিলে এতক্ষণ? ওকে, ঠিক আছে, বাট এটাও তো পড়া, এটাও তো ক্লাস করতে হবে। চলো, আচ্ছা, তাহলে এইবার আমরা চলে আসবো যেটাতে আমাদের সেকেন্ড, যেটা সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং মানে কি? ডেইলি নিউজ পেপার কে কে পড়ো? ডেইলি নিউজ পেপার কে কে পড়ো? আচ্ছা, সন্তোষ পড়ে ডেইলি। কি কি নিউজ পেপার পড়ো? কি নিউজ পেপার পড়ো? আচ্ছা, রিপোর্ট রাইটিং এর জন্য, রিপোর্ট রাইটিং সব থেকে তারাই ভালো লিখতে পারবে, এটা আমি বলছি, যাদের ডেইলি নিউজ পেপার পড়ার অভ্যেস রয়েছে। নিউজ পেপার, এখানে নিউজ পেপার আসে না, দেখো মৌ, এখন কিন্তু সমস্ত মানে ফিজিক্যাল নিউজ পেপার যদি আমরা নাও পাই, আমরা কিন্তু মোবাইলেও নিউজ পেপার পড়তে পারি। মোবাইলে তো নিশ্চয়ই আসে, তাই না? হ্যাঁ, যে কোনো নিউজ পেপারই এখন অনলাইনে পাওয়া যায়, সেগুলো তো নিশ্চয়ই আসে, পড়তে হবে। নিউজ পেপার পড়লে অনেক রকম হেল্প হয়। যাই হোক, তো রিপোর্ট রাইটিং তো আমাদের যারা নিউজ পেপার ভালো পড়ো তাদের কিন্তু লেখার হাত খুব সুন্দর হবে। তার কারণ হচ্ছে যে ওই যে একটা দেখতে দেখতে বা পড়তে পড়তে না, নিউজ পেপার লেখার মানে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা সম্বন্ধে তারা জেনে যাবে। কিন্তু যদি কেউ নাও পড়ো তাহলেও তার অসুবিধে নেই, কিন্তু পড়লে ভালো। না, আমাদের নিউজ পেপার রাইটিংয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে হেডিং। হেডিং ইজ মাস্ট বা ইম্পর্টেন্ট। কিরকম হেডিং বলো তো? কিরকম হেডিং বলো তো? ধরো তোমাকে কেউ বলল যে
মানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বা মানে ট্রেন ম্যাসাকার হয়েছে, সেই ট্রেন ম্যাসাকারটার ওপরে লেখো। এবার তুমি পয়েন্টগুলো পড়ে দেখলে যে 5 জন মারা গেছে, 3 জন আহত হয়েছে বা ইনজিওর্ড হয়েছে। তোমাকে হেডিংটা কিভাবে দিতে হবে বলো তো? হেডিংটা ঠিক এরকম নিউজ পেপারে যেরকম থাকে, "5 died, 3 injured in a massive train accident in Odisha" বা সামথিং লাইক দ্যাট। এইটা আমার পুরো হয়ে যাবে নিউজ পেপারের হেডিং। 5 died, 3 injured in a massive train accident in Odisha, ব্যাস এটাই হেডিং। বা এভাবেও কেউ লিখতে পারো আ ম্যাসিভ ট্রেন অ্যাক্সিডেন্ট, আ ম্যাসিভ, না তোমাকে মানে ক্যাজুয়ালিটি যদি কিছু হয়ে থাকে তাহলে সেটাকে মেনশন করে দিতে হবে। আমি এই কারণেই বললাম যে নিউজ পেপার পড়তে, কারণ একটা নিউজ পেপারের হেডিং কীরকমভাবে লেখা হয় সেটার মধ্যে অনেক কিছু শেখার আছে। যদি কোনো ক্যাজুয়ালিটি থাকে, যেরকম ক্যাজুয়ালিটি মানে ক্ষয়ক্ষতির পরিমাণ, যে 5 জন মারা গেছে, 6 জন আহত হয়েছে, হ্যাঁ, সেগুলোকে হেডিংয়ে দিতে হবে। এগুলো আমি আমার রাইটিং স্কিলের ক্লাসে খুব ডিটেলে করিয়েছি। এখন আমার সেই সময়টা নেই মানে তোমাদের এই আলটিমেট গাইডের ক্লাসে, বাট পরের ক্লাসগুলোয় যদি হয়, আমি দেখছি পসিবল যদি হয় আমি তাহলে এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব, কারণ এখনও বোধহয় আর 2-1টা ক্লাস বাকি রয়েছে আমার। যাই হোক, তো যেটা বলছিলাম, যেটা হচ্ছে 5 died, 3 injured in a, যখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিউজ পেপার রিপোর্টিং বা নিউজ পেপার হেডিং, আমাদের এমন কিছু হেডিং চুজ করতে হবে যেই হেডিংটার মধ্যে একটা ক্যাচি ব্যাপার থাকবে। ক্যাচি ব্যাপার মানে হচ্ছে যেই হেডিংটা পড়েই লোকে ওই খবরটা পড়তে ইন্টারেস্ট পাবে। বুঝাতে পারলাম? আর একটা ব্যাপার হচ্ছে এই যে হেডিংটা কিন্তু ক্রাক্স হবে পুরো তোমার রিপোর্টের। মানে এরপর হয়তো তোমার রিপোর্টটা এরকম করে শুরু হচ্ছে, ঠিক আছে, এরকম করে রিপোর্ট যাচ্ছে নিউজ পেপারে। এবার এই গোটা রিপোর্টে যা যা রয়েছে তার মেইন জিনিসটা, জিস্টটা, সামারিটা হয়ে যাবে তোমার হেডিং। তাহলে কতজন, মনে রাখবে, যদি কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্টিং লিখতে হয় তাহলে কজন মারা গেছে, কজন আহত হয়েছে, এটাকে তোমার হেডিংয়ে আনতেই হবে, কারণ এটা মেন। এই অ্যাক্সিডেন্টটার ফলে কজনের প্রাণ হারালো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকমও হয় আ ফেটাল ট্রেন অ্যাক্সিডেন্ট ইন কেরালা, ডায়েড 23। ডায়েডটা কিন্তু একসঙ্গে দেবে না, তাহলে মিনিংটা দাঁড়াবে না। কেরালা বলে কোলন দেবে। কি বললাম? কোলন। আ ফেটাল ট্রেন অ্যাক্সিডেন্ট ইন কেরালা, কোলন, 23 ডায়েড, 23 না, 23 ডায়েড। আর হেডিং সবসময় ইনকমপ্লিট সেন্টেন্স হবে, এখানে কোনো রকম বি ভার্ব থাকবে না। 23 ডায়েড, কেরালা বলে কোলন দেবে, দিয়ে 23 ডায়েড, এরকম। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। এরপর আমাদের নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে রিপোর্টটা কে করছে। একটা তোমাদের জার্নালিজমের একটা জিনিস শিখিয়ে দিই। তোমরা যদি কেউ কখনো জার্নালিজম নিয়ে পড়ো তাহলে জিনিসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কি বললাম? এরপর আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে, এটা ছোট্ট কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নিউজ কি করে লেখা হয় তুমি কি জানো? একটা নিউজ পেপার এজেন্সিতে বা একটা খবরের কাগজের অফিসে নিউজ কি করে কালেক্ট করা হয়, কি করে লেখা হয়? একজন সিনিয়র জার্নালিস্ট থাকে। কি বললাম? একজন সিনিয়র জার্নালিস্ট থাকে, তার আন্ডারে অনেকগুলো রিপোর্টার কাজ করে। কি বললাম? তার আন্ডারে অনেকগুলো রিপোর্টার কাজ করে। একটা জিনিস মাথায় রাখবে, রিপোর্টার আর জার্নালিস্ট কিন্তু দুটো আলাদা জিনিস, দুটো আলাদা পোস্ট, দুটো আলাদা প্রফেশন, মানে সেম প্রফেশনের মধ্যেই দুটো আলাদা পোস্ট। কি বললাম বোঝা গেল? রিপোর্টার আর জার্নালিস্ট জেনে রাখো।
এই রিপোর্টারদের মধ্যেও অনেক ভাগ হয়, চিফ রিপোর্টার, হেড রিপোর্টার, এরকম অনেক ভাগ হয়। জার্নালিস্টদের মধ্যেও এরকম ভাগ হয়, এটা অফিসের সেগমেন্ট। এই রিপোর্টারদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে রিপোর্ট কালেক্ট করা। কি বললাম? বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে রিপোর্ট কালেক্ট করা। তোমরা নিশ্চয়ই খবরের চ্যানেল দেখো বাড়িতে, বাড়িতে নিশ্চয়ই বাবা কিংবা মা কিংবা কাকু বা জেঠু নিশ্চয়ই নিউজ দেখে, বিভিন্ন চ্যানেলে নিশ্চয়ই নিউজ দেখতে শুনেছো সবাই, সবাই শুনেছো, দেখেছো বাড়িতে নিউজ চ্যানেল দেখো, যে কোনো নিউজ চ্যানেল নিশ্চয়ই দেখো। তো সেখানে দেখবে বিভিন্ন কি বলবো, মানে সেখানে দেখবে যে বিভিন্ন তোমার যত এই যে ধরো কোনো একটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো গন্ডগোল হয়েছে, সেখানে এরকম মাইক হাতে করে লোকজন যাচ্ছে, দৌড়ে দৌড়ে জিজ্ঞাসা করছে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে, এরকম দেখেছো তো? তারা কিন্তু জার্নালিস্ট নয়, মানে তারাও এক ধরনের জার্নালিস্ট, কিন্তু সে হচ্ছে রিপোর্টার। কি বললাম? সে হচ্ছে রিপোর্টার। রিপোর্টার কি করে? রিপোর্টার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঘুরে 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 রিপোর্ট কালেক্ট করে এবং ওই রিপোর্টগুলোকে একসঙ্গে একত্রিত করে মেটেরিয়ালটা জার্নালিস্টকে পাঠানো হয় ওই অ্যাক্সিডেন্টটার উপরে। আমি এইটা পেয়েছি, ও এইটা পেয়েছে, ও এইটা পেয়েছে, এরকম অনেকগুলো রিপোর্ট একসঙ্গে জার্নালিস্টকে পাঠালো। এবার জার্নালিস্টের কাজ হচ্ছে সেই জিনিসগুলোকে কম্পাইল করে সুন্দর করে সাজানো এবং সেটাকে লেখা। সেই লেখাটাই কিন্তু খবরে ছাপা হয়। তার মানে রিপোর্টটা আমরা কালেক্ট করি রিপোর্টারের সাহায্যে। তাহলে আমরা যখন হেডিংটা দেওয়ার পর রিপোর্ট রাইটিংয়ে তার এই ধরো এটা হলো হেডিং, তার নিচে আমি ব্র্যাকেট করে লিখব বাই আ স্টাফ রিপোর্টার। কি বললাম? বাই আ স্টাফ রিপোর্টার। বাই এক্স্যাক্টলি স্নেহা, বাই আ স্টাফ রিপোর্টার। তো এই ব্যাপারটা বোঝা গেল তো? এটা আমাকে মানে আমি এটা এক্সপ্লেন করে দিলাম এই কারণেই, তার কারণ আমাকে এরকম অনেক স্টুডেন্ট এর আগেও দেখলাম, তোমরা কেউ জিজ্ঞাসা করলে না, তোমরা নিশ্চয়ই জানো বিষয়টা, বাট স্টিল আমি এক্সপ্লেন করি। আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করি, স্যার বাই আ স্টাফ রিপোর্টার কেন? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় নিজস্ব সংবাদদাতা। বাংলা নিউজে এটা লেখা থাকে, আর ইংলিশ নিউজে লেখা থাকে বাই আ স্টাফ রিপোর্টার। ঠিক আছে? কি বললাম? নিজস্ব সংবাদদাতা লিখো না, কিন্তু তোমাকে বাই আ স্টাফ রিপোর্টার লিখতে হবে। হ্যাঁ, তো এটাই তার মানে এই খবরটা আমাদের স্টাফ রিপোর্টাররা কালেক্ট করেছেন এবং দিয়ে জার্নালিস্ট ওটা লিখেছেন খবরটা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তারপরে আমাদের বডিটা লিখতে হবে। একটা কথা খুব ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বডির যে আমাদের লেখাটা লিখতে হবে সেটা আমাদের অলওয়েজ প্যাসিভ ভয়েসে লিখতে হবে। 23 people died or 23 injured. 23 were injured in a in a train accident, in a massive train accident. They were immediately taken to the hospital. এই যে দেখো আমি প্যাসিভ ভয়েসে বলছি, প্যাসিভে লিখতে হবে, এটা কিন্তু মাস্ট। অলওয়েজ ইউজ প্যাসিভ ভয়েস, পাস্ট টেন্স এবং সিম্পল পাস্ট। প্যাসিভ ভয়েস অ্যান্ড সিম্পল পাস্ট। কারণ নিউজ যেটা লেখা হয়, মানে আজকের পেপারে যেটা ছাপা হচ্ছে, সেই ঘটনা কিন্তু গতকাল ঘটে গেছে এবং আজকে যেটা ঘটবে সেটা কিন্তু আগামীকালের নিউজ পেপারে ছাপা হবে। তাই জন্য প্যাসিভ ভয়েস, সিম্পল পাস্ট। ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও। আরেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আর কিছু নেই, এখানে কোনো কনক্লুশন নেই, এবং এই সূত্র ধরেই আমি আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যখন তুমি রাইটিং স্কিলে, মানে রিপোর্ট রাইটিং যখন তুমি লিখছো, ইয়োর ওন ফিলিং, ইয়োর ওন ওপিনিয়ন একদম ঢোকাবে না। কারণ নিউজ পেপার রিপোর্টিং যেটা হয় সেটা কিন্তু কাট হয়, তাতে যে লিখছে তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ অ্যাড করা যায় না। মানে যেরকম তুমি মাই ক্রিসমাস ডে সেলিব্রেশন লিখেছো যে আমার মনে হয় আমি এভাবে করেছি, ওইভাবে করেছি, তোমার কিন্তু এখানে কোনো পয়েন্ট অফ ভিউ ঢোকানো যাবে না। যা হয়েছে সেটাকেই মানে পরোক্ষভাবে তোমাকে বলে দিতে হবে প্যাসিভলি, এই হয়েছে, সরকার এই টাকা অ্যানাউন্স করেছে, অমুকে এই বলেছে, দেশে সেই বলেছে, ব্যাস।
ধরো এবং কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথা ইউজ করা যাবে না। মনে করো তোমাকে, ধরো তোমার মনে হয়েছে যে গভর্নমেন্ট কম্পেনসেশনের পরিমাণটা বা অ্যামাউন্টটা আরেকটু বাড়াতে পারতেন। ধরো তোমার মনে হয়েছে, হতেই পারে যে তিনি 1 লাখ টাকা দিয়েছেন, আমার মনে হয় না ইনজিওর্ড পার্সনকে 2 লাখ টাকা দেওয়া উচিত ছিল, হতেই পারে, তোমার মনে হতেই পারে। বাট তুমি কখনো এটা লিখবে না যে আই থিঙ্ক দ্যাট দে শুড বি গিভেন অ্যাট লিস্ট 2 লাখ রুপিস। আই থিঙ্ক এগুলো লেখাই যাবে না। যা হয়েছে গভর্নমেন্ট যেটুকু বলেছে সেটুকু। ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও। এবং তোমাদের অবশ্যই পয়েন্ট দেওয়া থাকবে। হ্যাঁ, তুমি এলাবোরেট তো অবশ্যই করতে পারো, যে যেখানে যেখানে লজিক্যাল এলাবোরেট করা যায়। আচ্ছা মু, ঠিক আছে, অসুবিধে নেই, আমাদের হয়েও গেছে ক্লাসটা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমি ক্লাসটা আজকে এখানেই এন্ড করছি। নেক্সট ডে তোমাদের আরও একটা ক্লাস আমি পাবো। সেই ক্লাসে আমাদের রাইটিংয়ের যেই যেই পোর্শনগুলো বাকি থাকলো আমি সেগুলোকে নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো তোমাদের এই রাইটিং স্কিলের ডিসকাশনটা কেমন লাগছে একটু জানাও। এই যে রাইটিং স্কিলের যে ডিসকাশনগুলো আমি করছি কেমন লাগছে? হেল্পফুল মনে হচ্ছে কি? যে এবার লিখতে একটু সুবিধে হবে? আচ্ছা, বেশ, চলো আজকে তাহলে এই থাক। তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে বাকি রাইটিংগুলো নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।